হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছি। রায়মার্টিন প্রশ্নবিদ্যা টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে। আমাদের 10টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন হয়ে গেছে। 11 নম্বর মডেল কোশ্চেন পেপারের সলিউশন আজ থেকে শুরু করছি। 574 পেজে 11 নম্বর মডেল কোশ্চেন পেপার আমরা একের দাগ থেকে শুরু করব। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব। এছাড়া ক্লাস 10-এর গণিত বইয়ের সম্পূর্ণ সলিউশন করে যাচ্ছে আমাদের চ্যানেল প্লেলিস্টে যাবে। ক্লাস 10-এর সম্পূর্ণ সলিউশন, ক্লাস 11, ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের সম্পূর্ণ সলিউশন পাবে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস একের দাগের 1 থেকে। বলছে কোনো আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত এখানে বলে দিয়েছে 8:9। তাহলে এই যে 8:9 বলা আছে, তাই তো? তাহলে আমরা আসলটাকে ধরে নিচ্ছি 8x টাকা, ঠিক আছে, আর এখানে সুদ সবৃদ্ধিমূলটাকে ধরে নিচ্ছি 9x টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হয়ে যাচ্ছে 9x - 8x টাকা ইকুয়াল টু x টাকা। এইটা একভাবে আমরা সুদটা পেয়ে গেলাম। এবার আর এই ক্যালকুলেশন করে যদি সুদটা বের করি, সময় তো 1 বছর, এই যে এইটা আসল, তাহলে পি সুদের হার 8% ধরে নিচ্ছে, টি সময় 1 বছর, ঠিক আছে, যেহেতু বার্ষিক বলা আছে, তো কোনো আসল সবৃদ্ধিমূলক বার্ষিক সুদের হার 1 বছরে বাই 100 ইজ ইকুয়াল টু এই এক্সটাই হবে। তাহলে এইটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, এটা অন্যভাবে দুভাবে আমরা সুদটা পাচ্ছি। সেই দুটো সুদ আমরা সমান করে নিলে তাহলে এইটার বাই 100 ইজ ইকুয়াল টু 1, তাহলে আর ইজ ইকুয়াল টু 100 বাই 8। তাহলে আর ইজ ইকুয়াল টু, এটা আসছে 8 × 8 2 0, 2 0 হলে 8 2 16। এবার দশমিক নিলে বিয়োগ করলে 4 আসছে, 5 8 40, 12.5%। ঠিক আছে, তাহলে একের দাগের একেরটা হয়ে যাচ্ছে অপশন ডি, 12.5%। 12.5%। এগুলো ক্যালকুলেশন না দেখালেও হবে, বা রাফে ক্যালকুলেশন করবে, শুধুমাত্র ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অ্যান্সার করলেই হবে। এবার 2-এরটা, দুইয়ের কি বলেছে? 2-এর 1/x - 1/x × x - 3 = 0 সমীকরণের সমাধান কি হবে? সমাধান, আচ্ছা, এখানে 1/x - 1/x × x - 3 = 0। তাহলে x × x - 3 লসাগু, একে ভাগ করলে x - 3 পড়ে থাকে, পুরোটা হলে -1 পড়ে থাকছে, 0। কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে, x - 4 = 0, x = 4 হয়ে যাচ্ছে। তাহলে 2-এর দাগেরটা x = 4 কোন অপশনে আছে? আছে অপশন সি, 4। 3-এরটা বলছে যে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবং বৃত্তের ওপর কোনো বিন্দু পি থেকে এবি এর ওপর লম্ব অঙ্কন করা হলো। আচ্ছা, ও কেন্দ্রবৃত্ত, এইটা মনে করো, ও কেন্দ্রবৃত্তের এই যে এবি ব্যাস, ও কেন্দ্র এবি ব্যাস, বৃত্তের উপর পি বিন্দু থেকে এর উপর লম্ব অঙ্কন করা হলো এন। ঠিক আছে, এইটা এন লম্ব অঙ্কন করা হলো। আচ্ছা, এইটা যোগ করা হচ্ছে, এইটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে পিবি স্কোয়ার। আমরা এটা সদৃশতার একটা চ্যাপ্টারে তোমাদের প্রয়োগ আছে, এই প্রয়োগটা কিন্তু গুরুত্বপূর্ণ, 3 নম্বরের প্রয়োগ আসতে পারে এবং তার কনসেপ্টটা এখানে কাজে লাগছে। ঠিক আছে, এখানে হয়ে যায়, এখানে কি কি বলা আছে? পিবি 6 আর বিএন 4। পিবি এটা 6 আর বিএন 4, এটা বলা আছে, তাই তো? এখানে কি চেয়েছে? এবি এর মান চেয়েছে। তাহলে এখানে সদৃশতার কন্ডিশনটা হয়ে যায় পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন, এইটা হয়ে যাবে পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন, সদৃশতার কন্ডিশন কাজে লাগিয়ে। তাহলে পিবি এখানে বলা আছে এই যে 6, 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন 4। তাহলে এবি হয়ে যাচ্ছে 6 স্কোয়ার 36/4 ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে এবি। তাহলে 3-এরটা অপশন সি 9, অপশন সি 9 সেমি, যেহেতু সব সেমিতে আছে, এটাও সেমিতে। 4-এরটা কি বলেছে? অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেটা কত? এই যে অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত হলে, এটা মনে করো কেন্দ্র মানে তো এটা 180 ডিগ্রি পাই, তাই তো? অর্ধবৃত্তের পরিধি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? পাই।
হ্যাঁ, আর অর্ধবৃত্ত হচ্ছে পাই, আর পূর্ণবৃত্ত হলে সেটা সম্পূর্ণ বৃত্ত হলে 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা অর্ধবৃত্তের পরিধি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে কেন্দ্রে অর্ধবৃত্তের পরিধি যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান চেয়েছে, বৃত্তীয় মান হয়ে যাবে পাই রেডিয়ান, তাই তো। 180 ডিগ্রি অপশন আছে কিন্তু বৃত্তীয় মান চেয়েছে। এটা পাই রেডিয়ান 5, 6। 5-এর কি বলছে? 5-এর বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ। লম্ববৃত্তাকার চোঙের, এটা হলো লম্ববৃত্তাকার চোঙ, তার ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ যদি হয়ে যায়, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, এটা এইচ, ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে তার একটা পার্শ্বতলের ক্ষেত্রে বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, এত বর্গ একক, ঠিক আছে। আর ভূমির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে πr²। এবার এখানে বলে দিয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, ভূমির যেটা ক্ষেত্রফল তার 3 গুণ। তাহলে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, এইটা হচ্ছে 2πr/h আর এটা ইজ টু πr², এইটা ইকুয়াল টু এটা πr², ঠিক আছে। তাহলে ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, তাহলে πr² হবে। কিসের কিসের অনুপাত চেয়েছে? উচ্চতা। এটা ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, 3। তাহলে অতএব এবার যদি পাই আর কেটে দিই, পাই আর কেটে দিলে 2h ইজ ইকুয়াল টু 3r পড়ে থাকছে। তাহলে h/r, উচ্চতা ও ব্যাসার্ধ বলেছে তো, h/r ইজ ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হবে ড্যাশ। পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, ভূমির ক্ষেত্রফল πr², একটা ভূমির ক্ষেত্রফল πr²। এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, ভূমির ক্ষেত্রফল তার 3 দিয়ে গুণ করলে পার্শ্বতলের ক্ষেত্রফল মনে করে 6, ভূমির ক্ষেত্রফল যদি 2 হয়, এর 3 গুণ, এইটা পার্শ্বতলের ক্ষেত্রফলের 3 গুণ, তবে 3 দিয়ে গুণ করলে তবে ইকুয়াল হচ্ছে। তাহলে h/r, এটা 2 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, ইজ ইকুয়াল টু h/r ইজ ইকুয়াল টু 3:2। কোন অপশনে আছে 3:2? আছে এখানে অপশন বি তে 3:2, অপশন বি 3:2। 6-টা দেখো এমসিকিউ, লাস্ট এমসিকিউ শেষেরটা বলেছে যে কয়েকটা তথ্য দেওয়া আছে, তথ্যের মধ্যমা কত হবে। তথ্য যেগুলো দেওয়া আছে 93, 33, 86, 93, 33, 86, 93, 33, 86, 68, 32, 80, 48, 70, 68, 32, 80, 48, 70। কটা এখানে মান? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো এখানে এই যে তথ্য দেয়া আছে, জোড় সংখ্যক পদ থাকলে আমরা বারবার বলেছি যে মাঝের দুটো পদের সমষ্টি বা একটু মধ্যমা হয়ে যায়, আর বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদটা হয়ে যায় মধ্যমা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কত পাবো? এটা হচ্ছে 32, তারপর একটা 33, এই যে দুটো ছোট মান এখানে, তারপরের মান আছে 32, 33, তারপরে 68, তারপরে না 48 আছে, 48 আছে, এই যে 48 হয়ে গেল, তারপরে আছে 68, তারপরে আছে 70, আচ্ছা 48, 68, 70, এটা 80, 86, 93, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, মাঝের পদ এই দুটো। তাহলে 68 প্লাস 70/2, তার মানে 69 হবে নিশ্চয়ই, দেখেই বোঝা যাচ্ছে। 7 আর 6 13, 138, 69 হয়ে যাবে। 69 কোন অপশনে আছে? 69, 69 হচ্ছে ডি তে, অপশন ডি 69। এমসিকিউ 6টা ছিল, 6টা কমপ্লিট হলো। এবার আছে শূন্যস্থান পূরণ, যে কোনো 5টি, 6টা দেওয়া আছে, আমরা প্রত্যেকটা সলভ করব। এমসিকিউ কিন্তু কোনো এক্সট্রা পাওয়া যাবে না, সবগুলোই করতে হবে। 2-এর দাগের 1-একটা।
অমলের মূলধন শ্যামলের মূলধনের এত গুণ, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত। তাহলে অমলের মূলধন শ্যামলের মূলধনের এত গুণ, তাহলে আমরা শ্যামলের মূলধন x টাকা ধরে নিচ্ছি, অমলের মূলধন এত গুণ বলে দিয়েছে সমান 3/2 ইন্টু x এত গুণ। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x/2। এটা অমলের মূলধন, এটা শ্যামলের মূলধন, তাই তো, শ্যামলের x। তাহলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত, তাহলে যার নামটা আগে আছে তার নামটাই আগে নিতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে আলাদা করে বলে দেয়নি যে এর ও এর মূলধন অনুপাত কত, যেহেতু আলাদা করে বলা নেই, যার নামটা আগে আছে তারটাই আগে নিতে হবে। অমলের মূলধন হচ্ছে এইটা, তার মানে 3x/2 is to x, x সরিয়ে দিলে 3/2 is to 1, 2 দিয়ে গুণ করলে 3 is to 2, এইটা তাদের লভ্যাংশ বন্টন অনুপাত 3 is to 2, নাম্বার 2। চারটি সংখ্যা দেওয়া আছে সমানুপাতে থাকে, তাহলে y এর মান x 3x 3y, এই চারটি সংখ্যা x 3x 3y, x 3x 3y, তাহলে x যদি চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে x/3x সমানুপাতে থাকলে 3/y, এইটা হয়ে যাবে x/3x 3/y। এখানে x কেটে গেলে তাহলে 1/3 = 3/y, কোনাকুনি গুণ করলে y = 9, y = 9। আচ্ছা, এখানে শূন্যস্থানে 9, তিনের কি বলা আছে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এই যে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এই যে পরিকেন্দ্র, এই যে নর্মাল ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র মাঝে থাকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র এর অতিভুজের ওপর হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর স্থূলকোণী ত্রিভুজ যেই হয়ে যায় যে এই কোণটা একটা কোণ বেশি, স্থূলকোণী ত্রিভুজ এইরকম, ঠিক আছে, এর ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হয়। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হয়। হ্যাঁ, তোমরা খেয়াল করে থাকবে যে সম্পাদ্য অঙ্কনের সময়, পরিবৃত্ত অঙ্কনের সময় যদি স্থূলকোণী ত্রিভুজ হয়ে যায় কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রির চেয়ে বেশি, 180 ডিগ্রির চেয়ে কম, এরকম যদি ত্রিভুজ কোনোটা থাকে, তার ক্ষেত্রে খেয়াল করবে যে সেই ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে ত্রিভুজের দেশ অবস্থিত, ত্রিভুজের বাইরে অবস্থিত হবে, বাইরে। 4 5 6, ঠিক আছে, 6টা আছে। 4টা বলছে x sin θ = x, sec θ = 1/y। sin θ এর মান দেওয়া আছে x, sec θ দেওয়া আছে 1/y। তাহলে sin θ = x, sec θ = 1/y। এবার sec θ মানে কি, 1/cos θ = 1/y। তাহলে উভয় দিকে অনন্য করে দিলে কি হয়ে যাবে, cos θ = y হয়ে যাবে। এবার x² + y² সমান কি হচ্ছে, x² + y², x এর ভ্যালু এইটা, তাহলে sin θ তার স্কয়ার প্লাস এটা cos θ তার স্কয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এর মান 1 হয়। তাহলে শূন্যস্থানে এখানে 1 হবে। 5 একটি নিরেট অর্ধগোলক ও নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান। ভূমিতলের ব্যাস সমান হলে তাদের ব্যাসার্ধও সমান হবে, ভূমির ব্যাস সমান হলে ব্যাসার্ধও সমান হবে। এবার তার ক্ষেত্রে উচ্চতাও সমান বলে দিয়েছে, হলে তাদের আয়তনের অনুপাত। কোনটা আগে আছে, অর্ধগোলক। অর্ধগোলকের আয়তন, পূর্ণগোলকের আয়তন হয়ে যায় 4/3 পাই r3, তাহলে অর্ধগোলকের আয়তন তার অর্ধেক, এটা হয়ে যাবে 2/3 পাই r3 ইজ টু শঙ্কু 1/3 পাই r²h, এইটা 1/3 পাই r²h শঙ্কু। অর্ধগোলক ও নিরেট শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য সমান উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত। তাহলে এদের আয়তনের অনুপাত কত, তাহলে উভয়ের উচ্চতা সমান হলে এর অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, অর্ধগোলক তো এইটা, অর্ধগোলকের এই যে যেটা ব্যাসার্ধ সেটাই উচ্চতা, অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ সেটাই উচ্চতা। এবার এখান থেকে যদি আমরা 1/3 প্রথমে সরিয়ে দিচ্ছি, 2 পাই r³ ইজ টু পাই r²h, তাহলে এখানে যদি পাই r³ তুলে দিই, তাহলে 2 ইজ টু পাই r³ তুলে দিলে এখানে হয়ে যাচ্ছে 2 ইজ টু পাই r² তুলে দিচ্ছি, পাই r² এখানে 2r ইজ টু এইটা h। হ্যাঁ, আচ্ছা, অর্ধগোলকের ক্ষেত্রে r = h হয়ে যায়, তাহলে
2h is to h, তাহলে h তুলে দিলে 2:1, তাহলে 5-এরটা হয়ে যাচ্ছে 2:1 শূন্যস্থানে এইটা 2:1। এবার 6-এরটা y is equal to 3x minus 5 x এবং x এর সংখ্যাগুলোর মান 15 হলে মান 15 হয় তবে y এর সংখ্যাগুলোর মান কত? সহজ দিয়েছে। আচ্ছা, এখানে y is equal to বলা আছে 3x minus 5, y is equal to 3x minus 5, ঠিক আছে, y is equal to বলা আছে 3x minus 5, তাহলে x এর সংখ্যাগুলোর মান দেওয়া আছে 15, y এর সংখ্যাগুলোর মান চেয়েছে, y এর সংখ্যাগুলোর মান কি হবে? y টা যেহেতু x এর উপর নির্ভরশীল তাহলে x এর সংখ্যাগুলোর মান আমরা পুট করে দিচ্ছি, x এর সংখ্যাগুলোর মান 15 minus 5, 3 15 45 minus 5 is equal to 40 হয়ে যাচ্ছে। আচ্ছা 40 হয়ে যাচ্ছে, তাহলে y এর সংখ্যাগুলোর মান 40, শূন্যস্থানে হয়ে যাবে 40, ঠিক আছে। আচ্ছা এবার দেখো শূন্যস্থান পূরণ, 6টা ছিল 6টা করেছি। এবার 3-এর দাগের সত্য মিথ্যা। 3-এর দাগের 1-এর কোনটা সত্য কোনটা মিথ্যা? সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। এটা বলেছে সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। সুদের পর্ব 6 মাস হলে কি হচ্ছে? সেই 6 মাসের সুদটা যেটা সুদ সেটা 6 মাস পরে আসলের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, বাকি 6 মাস কিন্তু সেই একটু বেশি, আসলটা একটু হলেও বেশি হয়ে যাচ্ছে, সেইটার উপর সুদ যাচ্ছে। কিন্তু সুদের পর্ব 1 বছর হলে সেই একই টাকার উপর টানা 1 বছর হচ্ছে। তাহলে 6 মাসে একবার একই অঙ্কের উপর 6 মাস একই অঙ্কের উপর বাকিটা 1 টাকার উপর বাকিটা একটু বেশি টাকার উপর সুদ হচ্ছে। তাহলে সুদের পর্ব 6 মাস হলে আমরা সুদটা বেশি পাবো, 1 বছর হলে যা পাবো তার চেয়ে কিছুটা বেশি পাবো। তাহলে এখানে কি বলে দেওয়া আছে? সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। এটা ভুল দেওয়া আছে যে সুদের পর্ব 6 মাস হলে 6 মাস ছাড়া আসল বাড়ছে, সেখানে 6 মাসেরটাই বেশি পাবো, 1 বছরেরটাই নয়। কিন্তু এখানে বলা আছে যে 1 বছরেরটাই হলে বেশি পাবো। 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদ বেশি পায়, 6 মাসে বেশি পায়। তাহলে যেটা বলা আছে সেটা ভুল। যদি বলা থাকতো 6 মাসে বৃদ্ধি সুদের পর্ব বেশি পায় তাহলে সঠিক হতো। x এর মান বলা আছে √5 + 2, তবে x + 1/x এর স্কয়ারের মান 20 হবে। তাহলে x এর মান √5 + 2, তাহলে 1/x কত হবে? 1/√5 + 2 is equal to 1 into √5 minus 2, এটা √5 + 2 into √5 minus 2 is equal to, এটা হচ্ছে a plus b into a minus b ফর্মুলা, √5 স্কয়ার minus 2 স্কয়ার, এটা √5 minus 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 minus 2 স্কয়ার 4, এটা √5 minus 2, তাহলে 5 minus 4 1, তাহলে √5, এটা √5 minus 2 হয়ে যাচ্ছে। তাহলে 1/x এর মান হয়ে যাচ্ছে √5 minus 2, তাহলে x plus 1/x কত হচ্ছে? x plus 1/x is equal to √5 plus 2 plus √5 minus 2, এটা কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 2√5। তাহলে এখানে মান বলেছে তার স্কোয়ার, তাহলে এর স্কোয়ার চেয়েছে, এর স্কোয়ার, তার মানে এর স্কোয়ার, তার মানে এর স্কোয়ার 2 দুগুণে 4, 4 5 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর মান হবে 20 বলা আছে, তার মানে এটা সত্য হয়ে যাবে, যেটা বলা আছে সেটা ঠিক। 3-এর কি বলেছে? 3-এর বলা আছে একটি বৃত্ত অন্য একটি বৃত্তের ভেতরে অবস্থান করলে তাদের সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়। তাহলে উভয়ের সাধারণ স্পর্শক, একটি বৃত্ত অন্য একটি ভিতরে অবস্থান করছে, এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত অপর একটা বৃত্ত এইভাবে অবস্থান করছে, এইভাবে অবস্থান করলে কিন্তু স্পর্শক আঁকা সম্ভব নয়। কিন্তু যদি এইরকম হয়, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত থাকছে, এদের ক্ষেত্রে তো এইরকম স্পর্শক হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এই কন্ডিশনে কোনো এক কন্ডিশনে স্পর্শক আঁকা সম্ভব, তাহলে যেটা বলা আছে সম্ভব নয় সেটা কিছু মেনশন করে দেওয়া নেই, সম্ভব নয়, কোনো এক কন্ডিশনে তো সম্ভব হচ্ছে। তাহলে আমরা সম্ভব, যেহেতু এখানে বলেছে সম্ভব নয়, তাহলে যেটা সেটা ঠিক হচ্ছে না, সেটা তাহলে ভুল হচ্ছে, মিথ্যা। একটা বৃত্তের ভেতরে অন্য একটা বৃত্ত এইভাবে হলে আঁকা সম্ভব দেখানো যাচ্ছে, তাহলে যে তথ্যটা সম্ভব নয় বলা আছে সেটা মিথ্যা। 4-এরটা sin 6θ = 1, sin 3θ = ½ হবে বলা আছে।
সাইন 6 থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু হাফ। তাহলে সাইন 6 থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন 6 থিটা ইজ ইকুয়াল টু সাইন 90। তাহলে 6 থিটা ইজ ইকুয়াল টু 90। তাহলে 3 থিটা, সাইন 3 থিটার মান চেয়েছে। 3 থিটা মানে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যদি থিটার মান চাই আমরা, থিটা ইজ ইকুয়াল টু 90/6। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90/6। তাহলে 6 15 90 15। হ্যাঁ, থিটার মান 15। তাহলে বলছে যে 3 থিটা, 3 থিটার মান কত হচ্ছে, 3 থিটা মানে উভয় দিকে 3 দিয়ে গুণ করলে 3 15 45 হয়ে যাচ্ছে। তাহলে সাইন 3 থিটা কত হবে, সাইন 3 থিটা মানে সাইন 45, সাইন 45 মানে 1/√2 হয়ে যাচ্ছে, 1/√2। হ্যাঁ, এবার এখানে কি বলা আছে, সাইন 3 থিটার মান হাফ বলা আছে, 1/2। তাহলে এটাও মিথ্যা হচ্ছে, এটাও মিথ্যা। 5 6, ঠিক আছে। আচ্ছা, 5এরটা কি বলা আছে, একটি ধাতু নির্মিত ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ r একক, বহির্ব্যাসার্ধ একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। একটি ফাঁপা গোলকের, ধাতু নির্মিত ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ, একটা গোলক ধাতু নির্মিত, এটা একটা গোলক, এইটা একটা এতটা মোটা মনে করো ধাতুটা, এটা সমানভাবে মোটা এটা, ঠিক আছে। অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ বলা আছে। আচ্ছা, অন্তর্ব্যাসার্ধ কত, স্মল আর বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এইটা স্মল আর এইটা ক্যাপিটাল আর। তাহলে এর যেটা যতটা সলিড ধাতু দিয়ে তৈরি সেটা যদি বের করতে বলে, তাহলে গোলকটির আয়তন কত হবে, এত ঘন একক। তাহলে এত হলে ফাঁপা গোলকটির আয়তন। তাহলে ধাতু নির্মিত, তাহলে ফাঁপা গোলকটির আয়তন কত হবে, এই গোলকের আয়তন, ফাঁপা জায়গাটা, ঠিক আছে। ফাঁপা জায়গার আয়তনটা কত হবে, বলছে ফাঁপা গোলকটির আয়তন, ফাঁপা জায়গার আয়তন হয়ে যাবে, এইটাকে ধরে আমরা এই যে 4/3 পাই r কিউব, এইটা হচ্ছে সম্পূর্ণটার আয়তন, সেখান থেকে ভেতরের আয়তনটা বাদ দিয়ে দিচ্ছে, 4/3 পাই স্মল r কিউব, এত ঘন একক, যেটা সেমি হলে ঘন সেমি, মিটার হলে ঘন মিটার, যেটা হবে সেটা। হ্যাঁ, এত ঘন একক। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 4/3 পাই যদি কমন নিই, ক্যাপিটাল r কিউব মাইনাস স্মল r কিউব, এত ঘন একক হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাই বলা আছে, তাহলে এইটা সত্য হবে, ঠিক আছে। এবার 6এরটা, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে তথ্যের গড় নির্ণয় করা যায়। ক্রমযৌগিক পরিসংখ্যা, যে ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে যায়, এখানে বলে দিয়েছে যে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র, ক্রমযৌগিক পরিসংখ্যা একটা যে আমরা নির্ণয় করি, সেখান থেকে তথ্যের গড় নির্ণয় করা যায় বলছে। এই যে এইরকম ধরা আছে, মানে এরকম করে যেটা পাওয়া যায় ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র, সেখান থেকে তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়। আমরা মধ্যমান নির্ণয় করি, যেটা n এর মান n/2 করে দিয়ে, সেটা দুভাবে, এই দিক দিয়ে এই অক্ষ বরাবর লম্ব টেনে, এদিকে লম্ব টেনে মধ্যমান নির্ণয় করতে পারি, সেটা মধ্যমাটা নির্ণয় করা যায়, গড় নয়, ঠিক আছে। তাহলে যেটা বলে দিয়েছে সেটা মিথ্যা হবে। এখানে বলেছে নির্ণয় করা যায়, নির্ণয় করা গেলে সত্য হতো, এটা তার মানে নির্ণয় করা তো যায় না, তাই মিথ্যা, ঠিক আছে। এবার 4এর দাগে হচ্ছে 10টা কোশ্চেন করতে হবে, 12টা থাকে প্রত্যেকটা অঙ্ক, যেহেতু 2 নাম্বার করে কোষে দেখাতে হবে। এখানে কোষে দেখাতে হচ্ছিল না, জাস্ট ঠিকঠাক ভাবে রাফে ক্যালকুলেশন করে ঠিকঠাক ভাবে দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখলেই কিন্তু নাম্বার পাওয়া যাবে। 1 নম্বরের উপর শূন্যস্থান পূরণ হোক, এমসিকিউ হোক বা সত্য মিথ্যা হোক, কিন্তু 2 নম্বর করে যে এসে যাচ্ছে 4 নম্বরে, সেগুলো কোষে দেখাতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে, 4এর দাগের 1 বলছে বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 210 টাকা হবে। ধরি আসল পি টাকা আমরা ধরে নিচ্ছি, মানে পি টাকা ধরি, আসল সমান পি টাকা, সুদের হার কত, সুদের হার ইজ ইকুয়াল টু 10%, ঠিক আছে। সুদের হার 10%, আর চক্রবৃদ্ধি সুদ, আসল জানি, তাহলে এখান থেকেই এটা সময় বলা আছে, সময় ইজ ইকুয়াল টু 2 বছর, সময় সমান 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি সমান 210 টাকা বলা আছে, ঠিক আছে। এটা 210 টাকা বলা আছে। এবার যেহেতু সমূল চক্রবৃদ্ধি, কি বলে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে 210 টাকা, সমূল চক্রবৃদ্ধি নয়,
চক্রবৃদ্ধি সুদ সমান 210 টাকা। তাহলে এইটা একটা চক্রবৃদ্ধি সুদ দেয়া আছে, আমরা ক্যালকুলেশন করে একভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। দুটোকে সমান করে দিলেই আমরা আর এর মানটা পেয়ে যাব, বা আর এর মান না, আর এর মান বলা আছে, পি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, পি টাকার 10% হারে, মানে 10% সুদের হারে, 10% পি টাকা চক্রবৃদ্ধি সুদ তো, 10% সুদ বার্ষিক 10% সুদের হারে, পি টাকার বার্ষিক 10% সুদের হারে, সুদের হারে 2 বছরের সুদ কত হবে? পি ইন্টু 1 প্লাস 10/100 তারপরে 2 মাইনাস পি, এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি, সেটা থেকে আসল বিয়োগ করলে চলে আসছে চক্রবৃদ্ধি সুদ। এটা পি কমন, এটা কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1/10 তারপরে 2 মাইনাস 1, এইটা পিটা বাইরে বের করে নিয়েছি। এটা হচ্ছে পি ইন্টু, এটা 10 লসাগু, 10 আগে 10 প্লাস 1 11 স্কোয়ার মাইনাস 1, এত টাকা ইজ ইকুয়াল টু পি ইন্টু 121/100 মাইনাস 1, এত টাকা। পি ইন্টু এটা 100 লসাগু, 121 মাইনাস 100, এত টাকা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 21p/100, এত টাকা। তাহলে এইখানটা ক্যালকুলেশন করে নেওয়ার পর আবার বলেছে চক্রবৃদ্ধি সুদ এইটা বলা আছে, একভাবে বেরোচ্ছে এইটা, অন্যভাবে দেওয়া আছে এইটা। শর্তানুসারে তার নিচে যে ক্যালকুলেশনটা হবে, শর্তানুসারে এই যে 21p/100 ইজ ইকুয়াল টু 210, বা p ইজ ইকুয়াল টু 210 ইন্টু 100/21, এটা কেটে দিলে 10 থাকবে, বা p ইজ ইকুয়াল টু 1000। অতএব আসল নির্ণয় আসল 1000 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। অতএব নির্ণয় আসল 1000 টাকা। ঠিক আছে, নির্ণয় আসল 1000 টাকা। দেখো এইভাবেই করতে হবে। ঠিক আছে, এবার 2 এর অঙ্কটা, 4 এর দাগের 2। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 7/27 হবে। 5 বছরের সুদ, আচ্ছা তাহলে আমরা সুদ আসল x টাকা ধরে নিচ্ছি, ধরি সুদ আসল ইজ ইকুয়াল টু x টাকা, সুদ আসল ধরে নিলাম। এবার বলেছে যে বার্ষিক সরল সুদের হারে 5 সময় 5 বছর, এবার সুদ কত? অতএব সুদ ইজ ইকুয়াল টু x ইন্টু 7/27, এত টাকা ইজ ইকুয়াল টু 7x/27 টাকা। সুদ আসল জানা আছে, সুদ জানা আছে, তাহলে আসল কত হবে? অতএব আসল ইজ ইকুয়াল টু x থেকে বিয়োগ হবে 27, এত টাকা ইজ ইকুয়াল টু 27 27x মাইনাস 7x, এত টাকা। তাহলে 20x/27, এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আসল, সুদ আসল জানা গেল। আচ্ছা, এখানে আর কি বলা আছে? সুদের হার, ধরি সুদের হার আমরা r% ধরে নেব, ধরি সুদের হার r%, আর সময় 5 বছর, সময় ইজ ইকুয়াল টু 5 বছর, আর ধরি সুদের হার ইজ ইকুয়াল টু r%, বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার, এটা বার্ষিক। অতএব r% বার্ষিক সরল সুদের হারে, বার্ষিক সরল সুদের হারে আসল হচ্ছে 20x/27, এত টাকার সময় 5 বছর, 5 বছরের সুদ, 5 বছরের সুদ ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে PRT/100। পি কত? পি হচ্ছে
20x বাই 27, পি আর টি হচ্ছে 5, এত এত টাকা, এইটা বেরোচ্ছে। তাহলে শর্তানুসারে এইটা আমরা সুদটা নির্ণয় করেছি। আর একভাবে সুদ বেরিয়েছে এইটা, তাহলে শর্তানুসারে এই দুটো মান সমান হবে। অতএব শর্তানুসারে 20x বাই 27 ইন্টু আর ইন্টু 5 বাই 100 ইজ ইকুয়াল টু 7x বাই 27। ঠিক আছে, অতএব এটা কত হয়ে যাচ্ছে, 20x ইন্টু আর ইন্টু 5, এই 27টা নিচে নেমে যাবে, 27 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 7x বাই 27। এইটা কেটে দিচ্ছি, x কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এইটা কাটলে 5 হয়ে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, তাহলে সমস্ত মান কেটে গিয়ে পড়ে আছে। অতএব r ইজ ইকুয়াল টু 7 পড়ে আছে, r ইজ ইকুয়াল টু 7 সমস্ত মান কেটে গিয়ে। তাহলে এখানে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত। অতএব এখানে উত্তর হয়ে যাবে শতকরা বার্ষিক সরল সুদের হার, এইখানটা এর নিচে এই ক্যালকুলেশনটা হবে, তার নিচে যে উত্তরটা লিখবে। অতএব এখানে শতকরা বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 7%। শতকরা লিখলে আর পার্সেন্ট দেওয়া যাবে না, সেই জন্য শতকরাটা আর লিখলাম না। ঠিক আছে, আচ্ছা এবার 4 দাগের 3-এরটা, 4 দাগের 2 হয়ে গেল। এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে, এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আসতেই পারে। আচ্ছা, x এর মান বলা আছে, y এর মান বলা আছে। এখান থেকে 1/1 প্লাস x প্লাস 1/1 প্লাস y এর মান কত বের করতে হবে। x ইজ ইকুয়াল টু বলা আছে 1/2 মাইনাস √3, বা x ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 প্লাস √3, আর এটা 2 মাইনাস √3, 2 প্লাস √3, বা x ইজ ইকুয়াল টু এটা 2 প্লাস √3, a মাইনাস b ইন্টু a প্লাস b, স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, এইটা মাইনাস √3 দা স্কোয়ার, বা x ইজ ইকুয়াল টু 2 প্লাস √3, 2 স্কোয়ার 4 মাইনাস √3 স্কোয়ার 3। অতএব x ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 1। এবার তারপরে নিচে 1 মানে আমরা 2 প্লাস √3 লিখতে পারি। আর y ইজ ইকুয়াল টু কি বলা আছে, y ইজ ইকুয়াল টু বলা আছে এখানে 1/2 প্লাস √3, 1/2 প্লাস √3। ঠিক আছে, তার মানে y এর ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 হলে এই যে 2 প্লাস √3 হচ্ছে x এর মান বেরিয়েছে। তার মানে x ইজ ইকুয়াল টু বসিয়ে দিলে x এর মান যেটা এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, 1/2 মাইনাস √3, তাহলে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 ইজ ইকুয়াল টু 2 মাইনাস √3, এটা 2 স্কোয়ার মাইনাস এটা √3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস √3, 2 স্কোয়ার 4 মাইনাস √3 স্কোয়ার 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস √3 হয়ে যাচ্ছে y এর মান। আচ্ছা, তাহলে এখানে যে মানটা চাইছে 1/1 প্লাস এক্স, অতএব 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস y, এটা হয়ে যাচ্ছে, এটা 1 প্লাস এক্স এর মান হয়ে গেছে 2 প্লাস √3 প্লাস 1/1 প্লাস y এর মান হয়ে যাচ্ছে 2 মাইনাস √3। ঠিক আছে, 1/3 প্লাস √3 প্লাস 1/3 মাইনাস √3, এটা লসাগু করলে 3 প্লাস √3 ইন্টু 3 মাইনাস √3, পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে 3 মাইনাস √3 পড়ে থাকছে, 3 মাইনাস √3 প্লাস পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে 3 প্লাস √3 পড়ে থাকছে, 3 প্লাস √3, এইটা কেটে গেল, 3 আর 3 6, 6/a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখান থেকে হয়ে যাচ্ছে 6/3 স্কোয়ার 9 মাইনাস √3 স্কোয়ার 3 ইজ ইকুয়াল টু 6/6 কেটে গিয়ে 1। ঠিক আছে, উত্তরটা লিখবে যে অতএব 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস y এর মান 1। ঠিক আছে, 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস y এর মান 1। এটা 4/3 হলো। এবার 4/4,
4 বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং জেড প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখাতে বলেছে এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে এখানে বলা আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা একটা হলো। ঠিক আছে, এক্স এর মান। আর একটা বলেছে জেড ইজ ইকুয়াল টু ওয়াই, আচ্ছা জেড প্রপোর্শনাল টু ওয়াই, এটা বলা আছে জেড প্রপোর্শনাল টু ওয়াই বলা আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু কে টু ওয়াই আমরা বসিয়ে দিই, এখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কি দেখাতে বলেছে? এক্স প্রপোর্শনাল টু জেড দেখাতে বলেছে, তাই তো? এখান থেকে ওয়াই এর মান কত? অতএব ওয়াই ইজ ইকুয়াল টু জেড বাই কে টু। তাহলে এইটাকে 1 নাম্বার দিলে অতএব একে ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসালে পাবো কি পাচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই এর মান কত? জেড বাই কে টু। অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু ইন্টু জেড। অতএব এক্স প্রপোর্শনাল টু জেড, কারণ কে ওয়ান আর কে টু ধ্রুবক হলে কে ওয়ান বাই কে টু ধ্রুবক হবে। হ্যাঁ, তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড প্রমাণিত। তাহলে ধ্রুবক যখনই তুলে দিচ্ছি এটা সমানুপাতি হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট দেখো 5এরটা। পাঁচের বলছে ও কেন্দ্রবৃত্তে বিসি একটি ব্যাস এডি যাকে ও পি বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রবৃত্তে বিসি ব্যাস। তাহলে এইটা যদি চিত্র আঁকি, ও কেন্দ্রবৃত্ত, এটা ও কেন্দ্রবৃত্তে বিসি ব্যাস এডি যাকে পি বিন্দুতে ছেদ করে। এটা এসি ব্যাস, এডি যা মনে করো এডি যা পি বিন্দুতে ছেদ করছে, এডি যাকে পি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে ও কেন্দ্রবৃত্তে বিসি ব্যাস এডি যাকে পি বিন্দুতে ছেদ করে, এ সি বি 30 ডিগ্রি। তাহলে এমন ভাবে নিতে হবে যেন এ সি বিটা 30 ডিগ্রি হয়। তাহলে এডি যা, এটা এ ডি, এ সি বি, এইটা এই কোণটা 30 ডিগ্রি, তাই তো? এই কোণটা 30 ডিগ্রি। আচ্ছা এবার বলছে এডিসি এর মান, এডিসি, তাহলে এই কোণটার মান চাইছে, এই কোণটার মান। এইটা আমরা যোগ করতে পারি, এটাও যোগ করতে পারি। তাহলে যেটা বক্তব্য বলেছে ও কেন্দ্রবৃত্তে বিসি ব্যাস যা এডি যাকে পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এডি যাকে পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এসিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে কি চেয়েছে? এডিসি কোণ চেয়েছে। তাহলে এডিসি কোণ চাইলে আমরা এই বৃত্তচাপটার সাপেক্ষে এই যে এ সি বি কোণ আর এ ডি বি কোণ একই বৃত্তস্ত কোণ। আচ্ছা, একই বৃত্তস্ত কোণ হয়ে গেলে এখানে এটা 90, এটা 30, এই পুরোটা 90, তাহলে এইটার মান পাওয়া গেলে এইটা পাওয়া যাবে। ত্রিভুজ এবিসি এর কোণ বি এ সি অর্ধবৃত্তস্থ কোণ,
অর্ধ অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি কোণটা কত? এই বি কোণটার মান কত হবে? এবিসি এর বি কোণটার মান হবে, এটা একটা ত্রিভুজ তো এবিসি 90 ডিগ্রি, তার মধ্যে আমরা এইটা অর্ধবৃত্তস্থ কোণ জানি, এটা 30 ডিগ্রি জানি, তাহলে এই কোণটার মান হবে 180 মাইনাস এটা 90 প্লাস 30, এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল এবিসি কোণ। এবার এসি বৃত্তচাপের সাপেক্ষে এবিসি কোণ আর এডিসি কোণ একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এরা সমান হবে। অতএব এসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এবিসি এবং কোণ এডিসি একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ, তাহলে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, একটা উপপাদ্য আছে, তার স্টেটমেন্টটা কাজে লাগাচ্ছি। অতএব এবিসি ইজ ইকুয়াল টু এডিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে স্টেটমেন্ট লিখবে অতএব কোণ এডিসি এর মান বা এডিসি কোণের মান 60 ডিগ্রি। ঠিক আছে, এটা স্টেটমেন্ট লিখবে, কোণ এডিসি এর মান 60 ডিগ্রি। হলো 5-এরটা। নেক্সট দেখো 6-এরটা, বোঝা গেল এটা 6-এর। বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজে একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 হলে কোণ দুটির মান। একটা সহজ অঙ্ক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। এটা একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এই যে এইটা এই কোণ প্লাস এই কোণের মান 180 ডিগ্রি আর এই দুটো কোণের মান 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের অনুপাত একজোড়া বিপরীত কোণের অনুপাত is equal to 2:3। ঠিক আছে, একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3। আমরা ধরে নিচ্ছি কোণ দুটি যথাক্রমে 2x ও 3x। ধরি কোণ দুটি যথাক্রমে 2x ও 3x। এবার বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। অতএব 2x প্লাস 3x is equal to 180 ডিগ্রি, বা 3 প্লাস 2 5x, বা x is equal to 180 by 5, বা x is equal to এটা ভাগ করলে 3 5 15 5 6 30 36 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কোণটি কত হচ্ছে? অতএব প্রথম কোণের মান হয়ে যাবে 2 into 36 ডিগ্রি is equal to 72 ডিগ্রি। আর দ্বিতীয় কোণের মান is equal to 3 into 36 is equal to 108 ডিগ্রি। তাহলে একটা কোণ 72 আর একটা কোণ 108, দুটো কোণের মান 72 ডিগ্রি এবং 108 ডিগ্রি। বা এইভাবে লেখা যেতে পারে যে কোণ দুটি যথাক্রমে 72 ডিগ্রি ও 108 ডিগ্রি। 6। এবার 7-এর। সাত বলছে এবিসি কোণ 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর। আচ্ছা, একটা ত্রিভুজ অঙ্কন করছি। এ বি সি কোণ, তাই তো? ত্রিভুজ এবিসি কোণ মানে বি কোণটা। আচ্ছা, এখানে বলছে বি কোণটা 90 ডিগ্রি। এইভাবে নয়, এইভাবে অঙ্কন করে সুবিধা হবে। এ বি সি কোণ, ত্রিভুজ এবিসি কোণ 90 ডিগ্রি। বিডি লম্ব এসি, তাহলে এখানে বিডি যদি নিয়ে নিই,
বিডি, বিডি লম্ব এসি, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। ঠিক আছে, বিডি এসি এর উপর লম্ব। যদি বিডি সমান 8 সেমি, এডি সমান 5 সেমি, এখানে বিডি সমান 8 সেমি এবং এডি সমান 5 সেমি, বিডি সমান 8 সেমি এবং এডি সমান 5 সেমি। তাহলে সিডি এর দৈর্ঘ্য কত? এই যে সিডিটা চাইছে, বিডি 8 আর এডি 5। তাহলে আমরা যদি এই দুটো ত্রিভুজকে নিই, দুটো ত্রিভুজের 90 ডিগ্রি কোণ দুটো বাদ দিই, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা পেয়ে যাচ্ছি, এর বিপরীত কোণ, বিপরীত বাহু এইটা, এর এইটা, আর এর বিপরীত বাহু এইটা, এটা। ঠিক আছে, এখানে এখানে সদৃশতার কন্ডিশন অনুযায়ী ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি সদৃশ। এটা সদৃশ, সদৃশ মানে দেখতে একই রকম, ছোট বড় হতে পারে। তাহলে এই কোণের এ কোণটার বিপরীত এই ত্রিভুজটার, অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এর, আচ্ছা, এই কোণের বিপরীত বাহু বিডি বাই এর সঙ্গে কোণটা সমান এইটা বাই সিডি, আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এডি, এর সঙ্গে কোণটা সমান এইটা, যার বিপরীত বাহু হচ্ছে বিডি। ঠিক আছে, অতএব আমরা বিডিটার মান জানি, এখানে কোণাকোণি গুণ করছি, সিডি ইজ টু এডি ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার। কার মান চেয়েছে? এখানে সিডির মান চেয়েছে, বা সিডি ইজ ইকুয়াল টু বিডি মানে কত? বিডি হচ্ছে 8, 8 স্কোয়ার, আর এডির মান কত? 5, বা সিডি ইজ ইকুয়াল টু 2864/5, এইটা আসছে। সিডি মান এখানে কি বলেছে? বলেছে সিডির দৈর্ঘ্য কত, তাই তো? এটা কত আসছে? 64কে 5 দিয়ে ভাগ করলে, বা সিডি ইজ ইকুয়াল টু 5 একে 5, 1 14, 5 দুগুণে 10, দশমিক, দশমিকের জন্য 0, 5 8 40, 12.8। অতএব সিডি এর মান 12.8 সেমি। সেমিতে আছে নিশ্চয়ই সমস্ত কিছু। সিডির মান 12.8 সেমি। সিডির দৈর্ঘ্য কত? সিডির মান 12.8 সেমি। এবার দেখো, এটা 7-এর হয়ে গেল, 8-এরটা। 8-এর সাইন সি বলা আছে, আচ্ছা, কস সি ইন্টু কোসেক সি চেয়েছে। ত্রিকোণমিতির অঙ্ক, একদমই সহজ অঙ্ক। 6 7 8, সাইন সি ইজ ইকুয়াল টু কত বলা আছে? সাইন সি ইজ ইকুয়াল টু বলা আছে 2/3। আচ্ছা, তাহলে অতএব কোসেক সি কত? কোসেক সি ইজ ইকুয়াল টু 1 বাই সাইন সি, 1 বাই 2/3 ইজ ইকুয়াল টু 3/2, এইটা। ঠিক আছে, তাহলে কস সির মান কত আমরা জানি? আমরা জানি কস স্কয়ার সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার সি, বা সাইন স্কয়ার সি প্লাস কস স্কয়ার সি 1, সেটা থেকে আমরা পাচ্ছি এইটা, বা কস স্কয়ার সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইনের মান 2/3 তার স্কয়ার, বা কস স্কয়ার সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4/9, বা কস স্কয়ার সি ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4, বা কস স্কয়ার সি ইজ ইকুয়াল টু, এটা 5/9 হয়ে যাচ্ছে, অতএব কস সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5/9, অতএব এটা প্লাস মাইনাস হয়ে যায়, পজিটিভটাই গ্রাহ্য হবে এখানে। কস সি ইজ ইকুয়াল টু রুট 5/3 আসছে। ঠিক আছে, অতএব কস সি ইন্টু কোসেক সি ইজ ইকুয়াল টু, কস সির মান কত? রুট 5/3 ইন্টু কোসেক সির মান হচ্ছে 3/2, 3 কেটে গেলে রুট 5/2। ঠিক আছে, কস সি ইন্টু কোসেক সির মান, কস সি ইন্টু কোসেক সির মান রুট 5/2। স্টেটমেন্টটা লিখবে যে কস সি ইন্টু কোসেক সির মান, অতএব কস সি ইন্টু কোসেক সি এর মান রুট 5/2। আচ্ছা, 8-এর হলো 9-এর দাগের।
9 কি বলা আছে? 9 থেকে একটা বলা আছে sin 4 থিটা ইজ ইকুয়াল টু cos 5 থিটা tan 3 থিটার মান। sin 4 থিটা ইজ ইকুয়াল টু cos 5 থিটা বা sin 4 থিটা ইজ ইকুয়াল টু আমরা এটাকে নিচ্ছি sin 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। sin 4 থিটা ইজ ইকুয়াল টু এটা sin 90 ডিগ্রি মাইনাস এই যে sin 90 মাইনাস থিটা cos 5 থিটা হয়ে যাচ্ছে। তাহলে sin তুলে দিলে অতএব 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 5 থিটা বা 4 থিটা প্লাস 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 9 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 9 থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি হলো tan 3 থিটার মান চেয়েছে। অতএব tan 3 থিটা ইজ ইকুয়াল টু tan 3 ইন্টু এটা 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে tan 30 ইজ ইকুয়াল টু 1/√3। tan 3 থিটা এর মান 1/√3। tan 3 থিটার মান 1/√3। tan 3 থিটার মান আসছে 1/√3। এবার দেখো 10 এরটা 9 এর হয়ে গেল 10। 10 বলেছে যে একটি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের বর্গ যদি সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। ধরি আয়তঘনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু x একক, প্রস্থ y একক এবং উচ্চতা z একক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। এবার এর কর্ণ কত হবে? অতএব কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এটা হয়ে যায় কর্ণ। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এত একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA মানে XZ এত বর্গ একক। এখানে কি বলে দিয়েছে শর্ত? যে কর্ণের দৈর্ঘ্যের বর্গ সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। অতএব শর্তানুসারে কি হচ্ছে? শর্তানুসারে এই যে কর্ণের দৈর্ঘ্য এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্যের বর্গ এই যে সমগ্রতলের ক্ষেত্রফল তার অর্ধেক। সমগ্রতলের ক্ষেত্রফল কত? 2 ইন্টু XY প্লাস YZ প্লাস ZX, এটা সমগ্রতলের ক্ষেত্রফল তার অর্ধেক, 2 দিয়ে ভাগ অর্ধেক। এইটা 2 কেটে গেল। এর স্কোয়ার করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু XY প্লাস YZ প্লাস ZX, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। উভয় দিকে যদি 2 দিয়ে গুণ করি বা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার ইজ ইকুয়াল টু 2xy প্লাস 2yz প্লাস 2zx, বা এটাকে যদি ভেঙে লিখছি এবং এই দিকের মানগুলো বাঁ দিকে আনছি, এটা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা পার্ট, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz, এটা বাঁ দিকে আনার ফলে প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, ওয়াইটা দুবার নেওয়া হয়ে গেছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2zx প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এইটা, বা এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস জেড তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে, ঠিক আছে। এটা কতগুলি বর্গের সমষ্টি 0 হচ্ছে। আমরা জানি কতগুলি বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়, কতগুলি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে অতএব এখানে কি হয়ে যাবে? পৃথক পৃথকভাবে শূন্য হলে এখানে হয়ে যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করতে হবে। অতএব এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0,
অতএব বা এটা হয়ে যাচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে অতএব হয়ে যাচ্ছে অতএব x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। আবার y মাইনাস জেড তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই যে এটাও 0 হবে। অতএব y মাইনাস জেড সমান 0, তাহলে y সমান জেড। তাহলে এক্স ওয়াই জেড প্রত্যেকটা সমান, তাই তো? এক্স ওয়াই জেড প্রত্যেকটা সমান হয়ে গেলে, প্রত্যেকটা যদি সমান হয়ে যায়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা সমান, তাহলে অতএব দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা, অতএব দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু এক্স ইস টু ওয়াই ইস টু জেড। এই তিনটে মান তো সমান, এই যে এক্স ওয়াই জেড তিনটে মানে সাপোজ পি, বা তিনটে মানে 3 করে 3 3 3 3 ইস টু 3 ইস টু 3, তার মানে 1 ইস টু 1 ইস টু 1 ইস টু 1 ইস টু 1, এইটা হয়ে যাবে। হ্যাঁ, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 1 ইস টু 1 ইস টু 1। এটা মনে রাখতে হবে, কতগুলি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। আচ্ছা, 11টা। এবারটা কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে, তার উচ্চতা ভূমির ব্যাসার্ধের 7 গুণ, তির্যক উচ্চতা নির্ণয় করো। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলা আছে, উচ্চতাটা ব্যাসার্ধের 7 গুণ, তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। এই যে একটা শঙ্কু, এটা যদি একটা শঙ্কু হয় এইরকম, তার উচ্চতা হয়ে যায় ব্যাসার্ধের 7 গুণ। ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। অতএব শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু 7r একক। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা 7r একক। তাহলে শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার, মানে এই ব্যাসার্ধটা স্কোয়ার, আর স্কোয়ার এইচ ইন্টু 7r, এত ঘন একক। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 7/3 পাই আর কিউব, 7/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, আর প্রদত্ত শঙ্কুর আয়তন, দেওয়া আছে শঙ্কুর আয়তন কত? প্রদত্ত শঙ্কুর আয়তন দেওয়া আছে, যে আয়তন 198 ঘন সেমি, 198 ঘন সেমি এককে দেওয়া আছে। এইগুলো সেমি হবে, সমস্ত কিছু যেহেতু সেমি এককে দেওয়া আছে, প্রত্যেকটাই সেমি নিতে হবে। এটা ঘন সেমি হবে, এটা সেমি আর ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে শর্ত অনুসারে এই দুটো মান সমান হয়ে যাবে। হ্যাঁ, অতএব শর্ত অনুসারে 7/3 পাইয়ের মানটা বসিয়ে দিচ্ছি, 22/7 ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 198। আচ্ছা, এই 7 কেটে দিচ্ছি, অতএব আর কিউব সমান কত হচ্ছে? 198 ইন্টু 3/22। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর 11 দিয়ে কাটলে 11 একে 11, 8 11 88, এটা কাটলে 9 হয়ে যাচ্ছে। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু, এটা 3 কিউব, অতএব আর ইজ ইকুয়াল টু 3 আসছে। তাহলে উচ্চতা, আর অতএব 7r ইজ ইকুয়াল টু কত বের করে নিই? 7r ইজ ইকুয়াল টু 7 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 21। তাহলে শঙ্কুর, তারপরে এবার ক্যালকুলেশন। অতএব আমরা জানি এইটা যদি এল হয় তির্যক উচ্চতা, এইটা উচ্চতা, এইটা ব্যাসার্ধ, এই যে কোনো শঙ্কুর ক্ষেত্রে এরা সমকোণী ত্রিভুজ গঠন করে, উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা এরা সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এই যে এইটা সমকোণ, তো এর বিপরীত বাহু ত্রিভুজ, তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এইটা হয়ে যায়। তাহলে এই শঙ্কুর, অতএব শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3 একক 3 সেমি, এবং
শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু 3 7 21 সেমি। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, কারণ এল ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে যায়, রুট হয়ে যায় যেই মানটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে তির্যক উচ্চতা 3 স্কোয়ার প্লাস 21 তার স্কোয়ার এত সেমি। 3 স্কোয়ার 9 প্লাস 21 21 441 সেমি ইজ ইকুয়াল টু 450 সেমি। 450 সেমি আসছে। 450 সেমি যেহেতু আসছে, এটাকে ভাঙলে কত আসছে, এখানটা ভাঙছি দেখো 450 2 দিয়ে হলে 2 দুগুণে 4, 1 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এটা 225টা হচ্ছে 15 স্কোয়ার, তার মানে 15 রুট হয়ে যাবে। এটা 5 দিয়ে কাটলে 5 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে গেলে 5 9 45, 3 ইন্টু 3। তাহলে রুট করলে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 এত সেমি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 3 ইন্টু রুট 2 এত সেমি ইজ ইকুয়াল টু 15 রুট 2 সেমি। তির্যক উচ্চতা আসছে 15 রুট 2 সেমি। দেখো শঙ্কুর তির্যক উচ্চতা 15 রুট 2 সেমি। নেক্সট দেখো 12টা, নেক্সট আর লাস্ট, চারের দিকে শেষের অঙ্ক। একটা ছক দেয়া আছে, এখানে কি বলা আছে, টি যদি দুটি কারখানার টি ও এম এর শ্রমিকের সংখ্যা ও মাসিক গড় বেতন নিম্নরূপ। টি ও এম দুটি কারখানা, টি ও এম দুটি কারখানা দেওয়া আছে। এখানে আছে প্রথমে টি, একটা কারখানা, আচ্ছা প্রথমটা আছে মাসিক গড় বেতন, তারপরে শ্রমিক সংখ্যা, মাসিক গড় বেতন আর শ্রমিক সংখ্যা। আচ্ছা টি এর ক্ষেত্রে এটা টি, এটা এম, ঠিক আছে। 1800 2100, এটা 1800, এটা 2100, ঠিক আছে। আর ওদিকে আসছে 125 আর 95, এটা আছে 125 আর এটা 95, ঠিক আছে। এইগুলো আসছে। এবার কোন কারখানা মাসিক বেতন বাবদ বেশি খরচ করে, মাসে বেতন বেশি খরচ করে, তাহলে এটা হচ্ছে গড় বেতন। তাহলে কারখানাটি মাসে মোট বেতন কত দেয়, কারখানাটি মাসে মোট বেতন দেয়, মাসে মোট বেতন খরচ করে, কত ইজ ইকুয়াল টু 1800 ইন্টু 125 এত টাকা। এটা 18 1 2 5 গুণ করলে কত আসছে, 50 40 শূন্য হাতে থেকে 4, 50 40 হাতে থেকে 4 ধরুন 16 4 20 শূন্য হাতে থেকে 2 8 8 দিয়ে 10, আর এটা হয়ে যাচ্ছে 125। তাহলে 1 + 1 2 250 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 22500 এত টাকা। কারখানাটি মাসে মোট বেতন এত টাকা খরচ করে। আর কারখানা এম মোট বেতন খরচ করে, আর কারখানা এম মাসে মোট বেতন খরচ করে ইজ ইকুয়াল টু, এরা 2100 করে দেয়, 2100 ইন্টু 95 এত টাকা। তাহলে 95 ইন্টু 21, এটা 95 থেকে 95 হয়ে গেল, 5 10 শূন্য হাতে 1 9 18 19, তাহলে 599500 এত টাকা মোট খরচ করে। তাহলে কোনখানে বেশি খরচ করছে, এই কারখানার টি মাসে মোট বেশি, কারখানার টি বেশি বেতন খরচ করে, এ দিচ্ছে মোট
2,25,000 আর এ দিচ্ছে 1,99,500। তাহলে কারখানাটি, কোন কারখানা মাসিক বেতন বাবদ বেশি খরচ করে? কারখানাটি, অতএব কারখানাটি মাসিক বেতন বাবদ বেশি টাকা খরচ করে। আর একটা কি বলেছে, দুটি কারখানা, এটা এ একটা, এটা এর অ্যান্সার হয়ে গেল। এবার বলেছে দুটি কারখানার সমস্ত শ্রমিকদের মাসিক গড় বেতন কত? আচ্ছা, তার জন্য এটা লাগবে, এই স্টেটমেন্টটা লিখলে, লেখার পর তারপরে তাহলে দুটি কারখানার মাসিক গড় বেতন বাবদ শ্রমিকদের, দুটি কারখানা, এবার দুটি কারখানা এই আলাদা আলাদা করে গড় বেতন বলে দিয়েছে, এবার দুটোর মিলিয়ে গড় বেতন কত? দুটি কারখানার মোট বেতন, দুটি কারখানার মোট বেতন খরচ, দুটি কারখানা মিলিয়ে মাসিক গড় বেতন কত? বেতন খরচ কত? 225,000, তিনটে জিরো, প্লাস 199500, এত টাকা। 2,25,000, 1,00,000। আচ্ছা, দুটো শূন্য বসিয়ে দিই, এটা 5 হলো, 9 আর 5 14, 4 হাতে 1, 5 হয়ে গেল, 9 আর 5 14, 4 হাতে 1, 9 আর 10, 10 আর 2 12, 2 হাতে 1, 2 আর 3, 3 আর 4, এত টাকা। 4,24,500 এটা আসছে, ঠিক আছে। 4 লাখ, এখানে দেখো 4,24,500 আসছে। আচ্ছা, এবার দুটি কারখানার মোট শ্রমিক সংখ্যা, দুটি কারখানা মিলিয়ে মোট শ্রমিক সংখ্যা ইজ ইকুয়াল টু 125 প্লাস 95, এতজন। 5 আর 5 10 শূন্য, হাতে 1, 9 আর 10 আর 2 12, 2 হাতে 1, 11 আর 2, 220 জন, ঠিক আছে। মোট বেতন খরচ এতজন, মোট শ্রমিক এতজন। তাহলে গড় বেতন কত? দুটি কারখানা মিলিয়ে শ্রমিকদের মাসিক গড় বেতন, এখানটা মুছে দিচ্ছি, দুটি কারখানা মিলিয়ে শ্রমিকদের মাসিক গড় বেতন, এটা তারপরে ক্যালকুলেশন করবে। অতএব দুটি কারখানা মিলিয়ে শ্রমিকদের মাসিক গড় বেতন ইজ ইকুয়াল টু 424,500 বাই 220, এত টাকা। এইটা কেটে দিই, ঠিক আছে। এবার 22 দিয়ে ভাগ করলে 11 দিয়ে যাচ্ছে, 3 11 33, 9 94, 8 11 88, হ্যাঁ 11 দিয়ে যাচ্ছে, 11 ওখানে 22, আচ্ছা 3 11 33, 9 94, 8 11 88, 8 11 88, থাকে 6 65 হয়ে যাচ্ছে। তো এটা ভাগটা তো যাচ্ছে না, এটা 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 11, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 1 2, 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, 1 10, 5 দুগুণে 10 ইজ ইকুয়াল টু 21,225/11, এত টাকা। স্টেটমেন্টটা এইভাবেই লেখা আছে, দেখো এইটা অ্যান্সার আসছে, একবারে স্টেটমেন্টটা লিখে দেওয়া আছে। দুটি কারখানা মিলিয়ে শ্রমিকদের মাসিক গড় বেতন, এটা হয়ে যাচ্ছে 21,225/11 টাকা, ঠিক আছে। এর সাথে সাথেই দেখো এখানে মডেল কোশ্চেন পেপার 11-এর 1 2 3 4 চারটে দাগের সমস্ত প্রবলেম সলভ হলো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাস এবং পরের ক্লাস থেকে 5-এর দাগ থেকে প্রবলেম সলভ করতে শুরু করবো। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলিউশন করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।